শিক্ষা অর্জন করার পরেও আজকে যাদের মামু খালুর জোর আছে, বেশি উচ্চ পর্যায়ের লোক আছে, যাদের টাকা পয়সার প্রভাব আছে, তারা আজকে চাকরির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। আজকে আমাদের তরুণরা রাস্তাঘাটে অপমূল্যায়িত হচ্ছে, নৈতিকতার অবক্ষয় শিকার হচ্ছে, এগুলো আমাদের জন্য দুঃখজনক। সেজন্য এই সমস্ত সমস্যা নিয়ে আজকে আমাদের একটা ইউনিক প্রোগ্রাম, ইতিপূর্বে আমরা এরকম প্রোগ্রাম খুব একটা দেখিনি এবং দেখিনি বললেই চলে। সুতরাং এরকম সুন্দর একটা ইউনিক প্রোগ্রামের মাধ্যমে আগামী সুন্দর বড়াইগ্রাম গোদাসপুর এরকম একটা আয়োজন যারা করতে পারে, তারা যদি নির্বাচিত হতে পারে, তাহলে আমাদেরকে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর রাহবাড়ি উপহার দেবে, এটা আমরা অবশ্যই আশা করতে পারি। যাই হোক, এ পর্যায়ে আমাদের মাঝে কথা রাখবেন আমাদের আজকের জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, নাটোর জেলা জামাত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল, বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম। তাকে এ পর্যায়ে কথা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া। আমি আজকে শুরুতেই আজকের এই আয়োজনের সূচনার উপস্থাপক সহ সবাইকে মোবারকবাদ এবং অন্তঃস্থল থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যক্তিগতভাবে মহান আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন নাটোর 4-এর প্রার্থী হিসাবে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে এই পর্যন্ত আমার গুরুদাসপুর এবং বড়াইগ্রামের প্রতিটি গ্রাম মহল্লা পাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান সহ সর্বত্র বিচরণের একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, সে আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একই সাথে আমি আমার নির্বাচনী কার্যক্রমের এই মুহূর্তে এসে আমি অনুভব করেছি, বুঝেছি, জেনেছি বা আমার কাছে আয়ত্ত এসেছে এটাই, আগামীর বাংলাদেশ হচ্ছে তরুণদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ নিয়মতান্ত্রিক ভাবে যাদেরকে এই বাংলাদেশের সুন্দর একটা পরিবেশ তৈরি করার ক্ষেত্রে পেয়েছি, দেখেছি, তারা হচ্ছে তরুণরা। সেক্ষেত্রে আমি আজকে আব্দুল হাকিম, যে কাউন্সিলর ছিলাম বনপাড়া পৌরসভার 5 নং ওয়ার্ডের 2 বার, আমাকে বড়াইগ্রামের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা সকলেই ভালোবাসার জায়গা থেকে ভোট দিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছিল ব্যাপক ভোটে। এবং পরবর্তীতে আমাদের শ্রদ্ধাভাজন অধ্যক্ষ একরাম আলম স্যার, যিনি চেয়ারম্যান ছিলেন, তার ইন্তেকালের পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালনকালীন সময়ে আমার সমস্ত দায়িত্ব পালনই বৈষম্যহীনভাবে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের সেবার মাধ্যমে নিজেকে যতটুকু বড়াইগ্রামবাসীর কাছে উপস্থাপন করেছি, নিঃসন্দেহে আমি আমার অবস্থান থেকে এতটুকু বুঝতে পেরেছি বা জেনেছি যে আসলে 24-এর আন্দোলনের তরুণরা আবু সাইদ থেকে শুরু করে যারাই জীবন দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা কিন্তু একটাই, সুন্দর বাংলাদেশ গড়া। যার কারণে আমি আজকে সূচনা লগ্নে এই 24-এর আন্দোলনের আবু সাইদ থেকে শুরু করে যারাই শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি শাহাদতকে অবিলতে রাফিল আল্লাহর কাছে পেশ করে, যারা পঙ্গুত্ব বরণ করে আছেন তাদের আশু মুক্তি কামনা করে, এবং সর্বোপরি তাদের আকাঙ্ক্ষা বা আজকের তরুণ যাদেরকে নিয়ে আমি বলছি, তোমাদের আকাঙ্ক্ষা একটাই, নিঃসন্দেহে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি সন্ত্রাসী দখলদারি থাকবে না। তোমরা বাংলাদেশটাকে রাজনৈতিক নেতাদের যেখানে শেষ জীবন দিয়ে তোমরা প্রমাণ করে দিয়েছো যে তোমাদের সেখান থেকে সূচনা, এবং তোমরাই পারো নিয়মতান্ত্রিক এই বাংলাদেশটাকে সুন্দর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে রাজপথে জীবন দিয়ে পঙ্গুত্ব বরণ করে রক্ত দিয়ে একটি মুক্ত স্বাধীন সোনার বাংলা গড়ার ক্ষেত্রে সার্বিকভাবে ভূমিকা রাখতে। সেই হিসাবে আমি মনে করি তোমরা তরুণরা নিয়মতান্ত্রিকভাবে আজকে আমাদেরকে যে স্বাধীন একটি পরিবেশ এনে দিয়েছ,
সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে আজকে তোমাদের আকাঙ্ক্ষা কর্মসংস্থানের দিক থেকে বেকার সমস্যা দূরের ক্ষেত্রে আমরা যারা নেতৃত্বে আসতে চাই তাদের ভূমিকা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নেতৃত্বের দিক থেকে ন্যায় বিচারের আকাঙ্ক্ষা তোমাদের কাছে অনেক কিছু চাওয়া পাওয়ার আছে এবং রাজনৈতিকভাবে সংস্কারের অনেক বিষয় থাকবে, যে বিষয়গুলো আজকের সমাজে নিঃসন্দেহে কুলুষিত। যে যখন নির্বাচিত হয় দলীয় নেতাকর্মী আত্মীয় স্বজন দিয়েই সমস্ত পদ পদবি বিভিন্ন ইনকাম সোর্স রাজনীতিকে একটা কুলুষিত অবস্থানে নিয়ে গেছে। এবং আমি মনে করি যে এই সিচুয়েশনে তোমাদের আকাঙ্ক্ষা হচ্ছে রাজনীতি এবং নেতৃত্ব এটা সম্পূর্ণ কুলুষিত মুক্ত একটি সম্ভাবনাময় অবস্থান থেকে তৈরি করাটা এটা তোমাদের আকাঙ্ক্ষা। এর পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমি জাতীয় সংসদের সদস্য হওয়ার ক্ষেত্রে নিঃসন্দেহে সকল মানুষেরই একটা সহযোগিতা সমর্থন বা পরামর্শ প্রয়োজন আছে, তবে সবচেয়ে বেশি প্রয়োজন তোমাদের তরুণদের। কারণ তোমরা তরুণরাই তো এনে দিয়েছ এই সুন্দর পরিবেশ, তোমরাই উন্মুক্ত কথা বলার পরিবেশ করে দিয়েছ। তোমাদের ত্যাগ তিতিক্ষা কোরবানি আমরা ব্যক্তিগতভাবে রাজনীতিবিদরা ঋণী। সেই ঋণকে স্মরণ করেই আমি আজকে তোমাদের মুখোমুখি হচ্ছি। তোমাদের কাছে জানতে চাই যে আমাকে জাতীয় সংসদের সদস্য হওয়ার ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে তোমাদের পরামর্শ এবং তোমরা আমার কাছে কি চাও, কিভাবে চাও আমাকে। আমি সার্বিকভাবে নিজেকে আমার চাওয়া পাওয়ার মধ্য দিয়ে বিনিময় করে আমি তোমাদেরকে নিয়েই গুরুদাসপুর এবং বড়াইগ্রাম কাঙ্ক্ষিত মানের আকাঙ্ক্ষিত গুরুদাসপুর বড়াইগ্রাম গড়ার প্রত্যয় ব্যক্ত করছি। সেই হিসাবে আজকে আমি তোমাদের মুখোমুখি হলাম। আমার তরুণরা তোমরাই এই গুরুদাসপুর বড়াইগ্রামের আগামী নেতৃত্ব নির্বাচনে সবচেয়ে সহায়ক একটি শক্তি, সবচেয়ে ভূমিকা রাখার মতো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার এক একজন হাতিয়ার। সেই হিসাবে আমি তোমাদের মুখোমুখি আসলাম। এখন আমি তোমাদের কাছে বিনয়ের সাথে তোমাদের সার্বিক আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুদাসপুর বড়াইগ্রাম গড়ার ক্ষেত্রে আমার কাছে চাওয়া পাওয়ার কি আছে আমি তোমাদের কাছ থেকে উন্মুক্তভাবে শুনতে চাই, আমি আমার জবাবের মাধ্যমে দিতে চাই। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে এর বাহিরেও আমি আজকে এখানে বড়াইগ্রাম এটা আয়োজন করেছি। আজকে তোমাদের মুখোমুখি হচ্ছি, তোমরা আমাকে যতটুকু যেভাবে আজকে পেলাম সার্বক্ষণিক আমি তোমাদেরকে এভাবেই সাথে নিয়ে চলতে চাই, থাকতে চাই। এবং গুরুদাসপুর আমরা একইভাবে যুব সমাজকে নিয়ে বসবো, তরুণদের নিয়ে বসবো, তরুণীদের নিয়ে বসবো, সেখানেও আমি এভাবে কথোপকথন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। এবং এই আয়োজনে সাংবাদিকরা আছেন তাদেরকেও ধন্যবাদ দিয়ে আমাদের আয়োজনকে সুন্দর করার ক্ষেত্রে সার্বিকভাবে সহায়তা করবেন আশাবাদ ব্যক্ত করে আমি সূচনা কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীর ময়লা ছড়িয়ে নতুন বিশ্ব গঠন করব, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আজকে সেই তরুণদেরকে নিয়ে এই অনুষ্ঠানে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। শুরুতেই প্রশ্ন করবে মোহাম্মদ সজল হাসান। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি সজল হাসান, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা বিগত দিন অনুযায়ী দেখে আসছি যে নেতা বলতেই দুর্নীতিগ্রস্ত, আপনি কিভাবে ভিন্ন, এটা বললে আমাদের জন্য ভালো হয়। ধন্যবাদ। আমি সুপ্রিয় সদলকে খুব সুন্দর একটি প্রশ্ন। আমি মনে করি যে আমার বনপাড়া পৌরসভার আমি দুবার কাউন্সিলর। আমি আমার কাউন্সিলরই দায়িত্ব পালনকালীন সময়ে যেভাবে সেবা দিয়েছি, আমার পরে যে কয়েকটি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচনে আল্লাহ শুকরিয়া, যাকে প্রার্থী দিয়েছে আমার ওয়ার্ডবাসী তাকে নির্বাচিত করেছে। সেখানে আমি আমার এই জনপ্রতিনিধিত্বের দায়িত্বটা
কতটুকু স্বচ্ছতার সাথে করেছি এটা পরবর্তী নির্বাচনের বাস্তবতাই বলে দিচ্ছে। আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেছেন, জনগণ আমাকে ভোট দিয়েছে। এবং ভাইস চেয়ারম্যানের পাশাপাশি আমি বললাম উদ্বোধনী কথায়, আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ ইকরামুল সালাম ওনার ইন্তেকালের পরে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। দুইজন ইউনিয়ন পরিষদের উপজেলা নির্বাহী অফিসার ছিলেন। এখনো ওনারা আমাকে যেভাবে সম্মান দিচ্ছে, মর্যাদা দিচ্ছে, যেভাবে ডাকা করেন এবং সার্বিকভাবে আমি আমার দায়িত্ব পালনকালীন সময়ে এই বড়াই গ্রামবাসীর কাছে যেভাবে আমি উপস্থাপিত হয়েছি, আমার দায়িত্ব পালন কতটুকু স্বচ্ছতার সাথে করেছি, আমি জাস্ট এতটুকু বলবো যে আল্লাহ চাইতো আল্লাহকে হাজির নাজির জেনে আলহামদুলিল্লাহ আমি 100% স্বচ্ছতার সাথে করেছি। এবং সেক্ষেত্রে স্বচ্ছতার সাথে করার কারণেই দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে আমার ব্যক্তিগত ভালোবাসার একটা পুঁজি আলহামদুলিল্লাহ দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রে আমি মনে করি যে আমার এই সুন্দর একটা প্রশ্নের জবাবে আমি এতটুকু বলতে পারি যে আমি এর আগেও বলেছি, আমাদের পারিবারিক আমরা 5 ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে উপার্জনের বাস্তবতার ভিত্তিতে যেটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সেক্ষেত্রে বিগত সময় জনপ্রতিনিধিত্বের দায়িত্ব দুর্নীতি মুক্ত থেকে করেছি। আগামী দিনও ইনশাল্লাহ তোমাদেরকে সাথে করে নেই দুর্নীতি মুক্ত অবস্থা থেকেই যদি তোমরা সার্বিকভাবে সহায়তা করো, আল্লাহ যদি কবুল করে, রুদাসপুর বড়াইগ্রামবাসী যদি আমাকে নির্বাচিত করে, তাহলে সেক্ষেত্রেও ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত থেকেই আমি আমার দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। আমি বলেছি যে আমাদের যা বরাদ্দ হবে, যা আসবে, স্বচ্ছতার সাথে সব তোমাদের কাছে প্রকাশ করে দেওয়া হবে, রুদাসপুর বড়াইগ্রামবাসীর কাছে প্রকাশ করে দেওয়া হবে। 19-20 হওয়ার কোনো সুযোগ নেই। রাস্তাঘাট যা টেন্ডার হবে, এই যুগে গোপনীয়তার কিছু থাকে কি বলো? কিছু তো থাকে না। আমি মনে করি 100% সমস্ত কিছু প্রকাশ হবে। হ্যাঁ, মানুষ ভুল হতেই পারে, যদি কখনো কোনো ভুল ধরা পড়ে আমি তরুণদের কাছে বলতে চাই, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাকে যখন যেখানে যে অবস্থায় বলবা সংশোধনের জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুত। তবে 100% মানসিক প্রস্তুতি, দুর্নীতি মুক্ত থেকে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন আগে করেছি, আগামী দিনেও দুর্নীতি মুক্ত অবস্থা থেকেই নির্বাচিত প্রতিনিধি হয়ে দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে প্রশ্ন নিয়ে আসছেন ফয়সাল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন স্যার। জি, সাধারণ শিক্ষার্থী হিসাবে আমার আপনার কাছে একটি প্রশ্ন। শিক্ষা জীবন থেকে কর্মজীবনে প্রবেশের পথটা এত কঠিন কেন? এই পথ সহজ করার জন্য আপনারা কি ভূমিকা পালন করবেন? থ্যাংক ইউ। আসলে আমাদের তরুণদের কাছ থেকে যে এত কঠিন প্রশ্ন আসবে, বাস্তবে খুব কঠিন। আসলে আমিও তো একজন ছাত্র ছিলাম, এবং ছাত্র থাকার পরে কর্মজীবনে আসলে বাস্তবে কঠিন। এটা কঠিন প্রশ্ন। আমি মনে করি যে সেক্ষেত্রে এই প্রশ্নের জবাবে আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় সংসদের সদস্য মানে তো বিশাল কিছু, এটা ছোট নয়, কিন্তু অনেক কিছু ক্যাপাসিটি থাকে এবং অনেক পরিকল্পনা বাস্তবায়নের সুযোগও থাকে। আমি মনে করি আমি যেহেতু একজন ছাত্র জীবন শেষ করে কর্মজীবনে যাওয়ার যে অভিশপ্ত একটা সময় পার করেছি, সেটাকে উপলব্ধি করে এই সুন্দর প্রশ্নের জবাবে আমি এতটুকু বলতে পারি যে প্রথমত 2টা পদ্ধতি হবে। যারা উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে মেধাবী তরুণ তরুণী যারা থাকবে, তাদের জন্য বিশেষ করে সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে আমাদের যারা জবে আগ্রহী, বিশেষ করে সরকারি বিভিন্ন পেশায় যেতে চায়, এদের জন্য একটা 2 উপজেলায় আমাদের যারা এই 2 উপজেলার বর্তমান বিভিন্ন সচিবালয়ে চাকরি করছেন, বিসিএস ক্যাডারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন, বিভিন্ন জায়গায় কর্মরত আছেন, বিভিন্ন প্রশাসনের অ্যাডমিন ক্যাডার সহ সব জায়গায়, ইনাদেরকে নিয়ে আমরা একটা, আমার পরিকল্পনা থেকে যেটা চিন্তা আছে যে ক্যারিয়ার গাইডলাইনের একটা কোর্স চালু করব 2 উপজেলায়। 2টি উপজেলাতে যখন আমরা চালু করব, অটোমেটিকলি আমাদের মেধাবী ছাত্র এখান থেকে কিন্তু একটা ধারণা পাবে, তাদেরকে নিয়মতান্ত্রিকভাবে কে কোন কর্মসংস্থানে যেতে চায়, কিভাবে তারা সেখানে যাবে, তাদের কিছুটা হলো ধারণা কিন্তু ওখান থেকে পাবে। যেহেতু তারা ওই পথটাকে ওভারকাম করেই তো বিসিএস ক্যাডারে বিভিন্নভাবে বিভিন্ন কর্মরত আছেন।
অর্থাৎ ওনাদের মাধ্যমে একটা ক্যারিয়ার গাইডলাইনের উদ্যোগ নেওয়া। দ্বিতীয়ত হলো বেকার যারা আছেন তরুণ তরুণী, এরা অনেকেই কম শিক্ষিত, অর্ধশিক্ষিত বা উচ্চশিক্ষিত হলেও এই সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকার কারণে এদের কর্মসংস্থান না থাকায় বেকারত্বের একটা অভিশাপে তারা ভুগে। আমি মনে করি ইতিমধ্যে আমি আমার বক্তব্যে বলেছি, আমাদের চলনবিল অধ্যুষিত ফাঁকা জায়গাগুলোতে সরকারিভাবে জাতীয়ভাবে অর্থনৈতিক জোন ঘোষণা করে কলকারখানা ইন্ডাস্ট্রি জাতীয়ভাবে স্থাপনের উদ্যোগ নেওয়া ব্যবস্থা করা হবে। এবং এর পাশাপাশি আমাদের জাতীয় পর্যায়ের যারা বিভিন্ন বিনিয়োগকারী বড় বড় তাদেরকে চাঁদাবাজ মুক্ত একটা সুন্দর পরিবেশ দিলে তারা কিন্তু আমাদের এই উন্মুক্ত মাঠে এসে বিনিয়োগ করতে বাধ্য। সুযোগ করে দিলে তারা আসবে। আমরা যদি এখানে এই বিনিয়োগকারীদেরকে কলকারখানা ইন্ডাস্ট্রি স্থাপনের একটা পরিবেশ করে দেই, আমার বিশ্বাস তারা স্থাপন করবে। আমাদের বেকার তরুণদেরকে আর তরুণীদেরকে আর বাহিরে যেতে হবে না, এখানে তারা কর্মসংস্থানের ব্যবস্থা পেতে পারে। এরপরে হলো সবচেয়ে সুন্দর একটা হতাশার কিছু নেই। আমি মনে করি তরুণদের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চায়, আমি ইতিমধ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে টিটিসি স্থাপনের মাধ্যমে অর্থাৎ কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তারা যেন দক্ষ শ্রমিক হয়ে বিদেশ যেতে পারে সেন্টার নির্মাণ করা হবে। যে সেন্টারের মাধ্যমে তারা নিয়মতান্ত্রিকভাবে তরুণরা প্রশিক্ষিত হয়ে বিদেশে যাবে। তাহলে সেক্ষেত্রে তারা একটা ধারণা এখান থেকে পাবে। আমরা এখান থেকে বলেছি, আমরা স্পষ্ট, আমি আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি, যে তরুণরা বিদেশ যেতে চায়, একদিকে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষিত করব, অপরদিকে আমার নির্বাচিত 5 বছরে যে তরুণ তরুণীরা বিদেশ যেতে চায় তাদের পাসপোর্টের খরচ আমি নিজের দায়িত্বে করে দিয়ে তাদেরকে বিদেশ পাঠানোর জন্য দক্ষ শ্রমিক করে বিদেশে পাঠাবো ইনশাল্লাহ। এটা একটা আমি ব্যক্তিগতভাবে আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি। 2 উপজেলার যত প্রবাসী যেতে চায়, যত তরুণরা যেতে চাবে, প্রত্যেক তরুণের পাসপোর্টের দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমি নিজ দায়িত্বে তাদেরকে পাসপোর্ট করে দক্ষ শ্রমিক করে বিদেশ পাঠাবো ইনশাল্লাহ। অতএব আমি মনে করি এই ক্ষেত্রে এই উদ্যোগগুলো নিলে আমাদের এই ছাত্র জীবন শেষে আর কর্মজীবনে যেতে যে হতাশা, এটা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন নিয়ে এসেছেন হাফিজুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বলতে চাচ্ছি বিগত পূজার পর থেকে একটা তথ্য গ্রামগঞ্জে একটু বেশি সমালোচনা সৃষ্টি করেছে। সেটা হচ্ছে মানে কিছু গোষ্ঠী অপপ্রচার করার চেষ্টা করছে যে আমরা মুসলিমরা যদি মানে জামাত ইসলামের নেতা কর্মীরা দেখতেছি যে তাদের পূজা মণ্ডপে যাচ্ছে, তাদের সহযোগিতা করছে এবং হচ্ছে তাদের করার চেষ্টা, প্রোটেকশন করার চেষ্টা করতেছে। তো এটা অপপ্রচার হচ্ছে যে আমরা মুসলিমরা যদি তাদের সহযোগিতায় আগ বাড়াই তাহলে নাকি আমরা মুসলিম থাকবো না বা আমরা হচ্ছে মুমিন থাকবো না। তো এটার পুরানো হাদিসের আলোকে একটা ব্যাখ্যা চাচ্ছি যাতে আমরা তাদের বলতে পারি যে না, আমরা সঠিক পথে আছি। থ্যাংক ইউ। আসলে আমরা ধন্যবাদ, একটা কঠিন প্রশ্ন। আমার এই হাফিজ, আমি ধন্যবাদ তোমাকে। আসলে এই জনপ্রতিনিধিদের দায়িত্ব থেকে যখন কেউ দায়িত্ব পালন করবে তখন কিন্তু সার্বিকভাবে সকল মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু জনপ্রতিনিধির। বিশেষ করে 5 তারিখের পরে তোমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে, তোমরা জানো যে ওই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা বলতে কিছু ছিল না, পুলিশ প্রশাসনের কার্যক্রম স্থবির। সব মিলিয়ে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, শুধু আমরাই না, আমরা সহ অন্য দলের যত নেতৃবৃন্দ আছে সবাই মিলেই কিন্তু আমরা, বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক একটা সিচুয়েশন হচ্ছে পট পরিবর্তনের পরে আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের উপরে, বোনদের উপরে, পরিবারের উপরে একটা অত্যাচার নির্যাতন শুরু হয়ে যায়। যার কারণে আমরা বিগত 5 তারিখের পরে এই উন্মুক্ত বাংলাদেশের প্রশাসনের কার্যক্রম যেখানে নিষ্ক্রিয় ছিল সেখানে আমরা সকল দল মিলেই সুন্দর একটা পরিবেশ তৈরি করে তাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি। এবং পূজা মণ্ডপের কথা যেটা বলা হচ্ছে, এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমি অত বড় আলেম না, একজন ক্ষুদ্র আলেম হিসাবে আমি যেটা মনে করি, আমরা আমাদের নিজস্ব ধর্মীয় সকল ধর্মের সকল ইসলামী আদর্শ নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে কিন্তু আমরা ওখানে যাচ্ছি না। আমরা আমাদের ধর্মের ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে মেনেই কিন্তু আমরা তাদের ধর্মের উৎসব পালনের ক্ষেত্রে, তাদের পূজা পালনের ক্ষেত্রে
আমরা তাদেরকে যেন ওখানে যায় কেউ বিশৃঙ্খলা করতে না পারে, ওখানে যায় যেন কোনো ডিস্টার্ব দিতে না পারে। বিগত সময় পূজা মণ্ডপে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে দায়িত্ব দিয়েছে কিন্তু ওলামাদের উপরে। এই অমুক করেছে, তমুক করেছে, যা করেছে কারা? ওলামারা। আমি বলতে চাচ্ছি এই ওলামাদের দায় যেন আর না আসে, এই কারণে আমরা তাদের সমস্ত, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের, সনাতন ধর্মের হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবকে পালনের ক্ষেত্রে আমরা নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি আমরা সহযোগিতা করেছি। এর মানে এই নয় আমরা সেখানে গিয়ে এই সনাতন ধর্মের ভাইদের সাথে আমরা সনাতন ধর্মাবলম্বী হয়ে গেছি, অসম্ভব। এটা সম্পূর্ণ বাজে কথা। এটা মিথ্যা অপপ্রচারের মাধ্যমে একটু, আর কিছু না, আমাদেরকে একটু এই জনপ্রিয়তা যেন আমরা লাভ করতে বেশি না পারি, এই ব্যাপারে একটু আমাদেরকে করা, এই ঘাইল করার জন্য বলা, এর বেশি আর কিছু না। কারণ আমি মনে করি যে এগুলো একটা অপপ্রচার, এগুলো খুব বেশি ফ্যাক্টর না। যারা বলতেছে তারাও কিন্তু পূজা মণ্ডপেই যাচ্ছে, তারা পূজা মণ্ডপে না যায় কিন্তু বলতেছে না। অথচ আমরা গেলে সেখানে তাদের নিরাপত্তার জন্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে আমরা রাষ্ট্রের দায়িত্ব নিতে চাই। আমরা দায়িত্বশীল চেয়ারে যাব, অথচ আমরা তাদের পাশে থাকবো না, তাদের দুঃখে কষ্টে যাব না, এটা কি হতে পারে? অসম্ভব। তোমরা কি বলো এটা কি হতে পারে? বলো। অতএব আমরা সেখানে অবশ্যই তাদের পাশে থাকবো। শুধু এক মুসলিমরাই আমাদের কাছে সেভাবে তা না, অমুসলিম খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন, সনাতন ধর্মে হিন্দু ভাইরা আছেন, আদিবাসী নৃগোষ্ঠী যে যেখানে আছে, সকল মানুষের নিরাপত্তা যদি আমি দিতে না পারি, এই নিশ্চয়তা যদি আমার কাছ থেকে না পায়, তারা কি আমাকে তাদের দায়িত্বশীল হিসাবে, এই এমপি প্রার্থী হিসাবে কি নির্বাচনের ক্ষেত্রে কখনো বেছে নেবে? অসম্ভব। আমাদের তাদের কাছে যেতে হবে, থাকতে হবে, যাইতে হবে, কথা বলতে হবে, তাদের সুখে দুঃখে আমি তাদের পাশে যাব, এবং তারা আমাকে বুঝবে, ওজন করবে আসলে আমি তাদের বন্ধু কিনা, তাদের অভিভাবকের দায়িত্ব নেওয়ার মতো আমার যোগ্যতা আছে কিনা। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে মিথ্যা অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। ধন্যবাদ। ধন্যবাদ। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন নিয়ে আসছেন মোহাম্মদ রাসেল আলী। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাসেল আলী ফোনপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে একটি প্রশ্ন করতে চাই। অত্র বিদ্যালয়ে বা অত্র কলেজে আঞ্চলিক সব শিক্ষার্থীরা লেখাপড়া করে। এখানে শিক্ষার মান উন্নয়ন ও সরকারিকরণে, কলেজটি সরকারিকরণে আপনি কি ভূমিকা রাখবেন? বাবা, খুব কঠিন প্রশ্ন। থ্যাংক ইউ। আমাদের এটা ঠিক, আমি যে পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম, ওই পরিষদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি ওই কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। উত্তরবঙ্গের ভিতরে ভালো রেজাল্ট করার মতো যে কয়েকটি প্রতিষ্ঠান আদিকালে ছিল, তার ভিতরে বনপাড়া কলেজ একটি। সময়ের ব্যবধানে হয়তো আজকে কলেজটি বিভিন্নভাবে শিক্ষার মানে কিছুটা পিছিয়ে গেল। আমি মনে করি এই কলেজের সাবেক ছাত্ররা বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে, দেশ এবং জাতির সেবা দিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এটা অনুভব করি যে আসলেই এই বনপাড়া কলেজটি জাতীয় পর্যায়ে, সরকারি কলেজ হওয়া দরকার। এবং আমি তোমার আকাঙ্ক্ষাকে পূরণের লক্ষ্যে এতটুকু বলতে পারি, যেহেতু বনপাড়া একটি সরকারি কলেজ হয়েছে, শেখ ফজিলাতুন নেসা মুজিব, যেটা বনপাড়া মহিলা কলেজ নামে এখন পরিচিত, নতুন নামে এসেছে। এই বনপাড়া মহিলা কলেজটা সরকারি হয়ে গেছে, সেহেতু আমার বিশ্বাস যে বড়াইগ্রামে একটা সরকারি কলেজ হয়ে গেছে। তারপরও আইনি জটিলতা যদি না থাকে, সেক্ষেত্রে বনপাড়া কলেজকে সরকারি করার ক্ষেত্রে তোমরা তরুণরা যদি আমাকে সহায়তা করো, আমি যদি নির্বাচিত হই, তাহলে তোমাদেরকে সাথে করে নিয়েই জাতীয় পর্যায়ে এটাকে সরকারিকরণ করার ব্যাপারে, জাতীয়করণ করার ব্যাপারে আন্দোলন করব, দাবি দাওয়া পেশ করব, এবং এটাকে জাতীয়করণ করার ব্যাপারে, সরকারিকরণ করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিব ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ। জি শুক্রিয়া। এবার প্রশ্ন নিয়ে আসছেন মোহাম্মদ নেফাউর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নেফাউর রহমান। আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা বড়াই গ্রামের ছাত্র সমাজ ভবিষ্যতে আপনার সাথে সরাসরি যেরকম মুক্ত আলোচনা করার সুযোগ থাকবে কিনা, এমন কি এটা কোনো প্রক্রিয়ার মাধ্যমে গেলে ভালো হয়, এ বিষয়ে আপনার কোনো মতামত আছে কিনা? ধন্যবাদ। ধন্যবাদ নেফাউল। ঠিক আছে,
আমার নেফাউল আমাকে একটা প্রশ্ন করছে, দায়িত্বশীল চেয়ারে বসে আমি যদি কাছাকাছি জনগণের কাছাকাছি হতে না পারি তাহলে বিগত এই নেতৃত্বদের মতো আমাদেরকেও তো একই মনে করবে। আমি তোমাদেরকে এতটুকু বলি, স্বাধীনতার 54 বছরে যারাই এই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বিশেষ করে নাটোর 4 থেকে, তিনারা কিন্তু সংসদ সদস্য থেকেই সংসদ সদস্য। আর আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয় আমি তুলে ধরেছি, আমি কিন্তু কাউন্সিলর থেকে আজকে উঠে এসে এখানে একদম তৃণমূলের একজন সাধারণ মানুষের কিভাবে আমার কাছে জনপ্রতিনিধি সেবা নিতে চায় এটা আমি বুঝি, উপলব্ধি করি। অতএব আমি ব্যক্তিগতভাবে এতটুকু মনে করি যে আসলে আমাদের এই রাজনীতিবিদ, বিশেষ করে জনপ্রতিনিধি যারা, তাদের পুঁজিতে একটা, সেটা হলো জনগণ। আমি আজকে তরুণদের তোমাদের কাছাকাছি আসার পিছনে কারণটা কি? আমি কাছে যেতে চাই, আমি তোমাদের সাথে থাকতে চাই। কারণ আমি ব্যক্তি যদি নিজেকে বড় মনে করে অহমিকার সাথে চলি তাহলে আমার পয়েন্ট 0। আর আমি তোমাদের যত কাছে যাব, আমি যত বেশি জনগণের সাথে মিশবো, উঠবো, বসবো, জনগণের সেবা দিব, তত বেশি জনগণ আমাকে ভালোবাসার জায়গায় স্থানটা দিবে। আমি সেক্ষেত্রে কোনো প্রাচীর রাখতে চাই না। আমি আমার তোমাদের সমর্থন, ভালোবাসা, সহযোগিতা, পরামর্শ পেয়ে গুরুদাসপুর বড়াই গ্রামের মানুষের ভোটে যদি নির্বাচিত হতে পারি, আমার কাছে আসার ক্ষেত্রে কোনো বাধা লাগবে না, প্রটোকল লাগবে না। যখন যেখান থেকে যে অবস্থায় আমাকে যাবে আমি লাভবাহিক সেখানে হাজির। আমি বলেছি ইতিমধ্যে আমার বক্তব্যে, প্রতি 2 মাসে আমি এক একটি ইউনিয়ন পরিষদে একবার করে সফর দিব, জনগণের মুখোমুখি হব, তোমাদের তরুণদের মুখোমুখি হব, তোমাদের আকাঙ্ক্ষা কি সেগুলা জানবো, সে আকাঙ্ক্ষা পূরণের জন্য নির্বাচিত চেয়ারে বসে সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে জাতীয় পর্যায় থেকে সেগুলা তুলে নিয়ে এসে, আদায় করে নিয়ে এসে তোমাদের সামনে সেটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। অতএব আমার ক্ষেত্রে আসার ক্ষেত্রে কোনো প্রাচীর থাকবে না, কোনো আমার প্রটোকল থাকবে না। যখন যেখান থেকে যে অবস্থায় আমাকে চাপা আমি লাভবাহিক হাজির। থ্যাংক ইউ। মাওলানা সাহেবের কাছে আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি, যে ছোট একটা বিষয়, যে কানেক্টিভিটি, যে আপনাদের সাথে একটা বিষয় আছে আমাদের ছাত্র সমাজে, এই প্রক্রিয়াটা কি কোনো সুনির্দিষ্ট কোনো প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া সম্ভব কিনা, যে হয়তো বাৎসরিক ভাবে যে 2-3 বার, কিংবা এই বিষয়ে আপনার কি কোনো গাইডলাইন দিতে পারবেন আমাদের? আবার রিপিট। মানে আপনার সাথে যে আমাদের সরাসরি একটা কানেক্টিভিটি থাকবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি সবাই। এই প্রক্রিয়াটা কোনো সুনির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে যাওয়া সম্ভব কিনা? কোনো দরকার নেই। আমি তরুণদের কাছে আনুষ্ঠানিকতার মধ্যে হইতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু তোমরা তরুণরা, আমি আবারও বলে দিচ্ছি, তোমরা তরুণ যারা আছো, এই তরুণদের কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই, আমার জনগণের কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। জনগণ আমার কাছে আসবে যখন যে অবস্থায় যেভাবে চাবে, আমি লাভবাহিক হাজির। দিনের আলোতে, রাতের অন্ধকারে, আমি এখনো যা রাতে হতাম। অতএব আমার কাছে আসার ক্ষেত্রে অ্যাবনর্মালিটির কোনো চিত্র আমার মধ্যে নাই। অতএব আমি অল টাইম স্কোয়ার, আমি তোমাদের সবসময় সেবা দিতে প্রস্তুত। আমি বলেছি আমি খাদেম হয়ে খেদমত করবো, সেবক হয়ে সেবা দিব। অতএব একজন সেবকের কাছে দিন কি, রাত কি, প্রটোকল কি, কোনো কিছু লাগবে না। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি শুক্রিয়া। এই পর্যায়ে প্রশ্ন নিয়ে আসছেন জনাব রাফিকুল ইসলাম রাফি। আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসান রাফি। আগামীর বড়াইগ্রাম গুরুদাসপুর গড়বে আজকের তরুণরা। তাদের স্বপ্ন, দক্ষতা, শক্তি উন্নয়নের আসল চালিকা। তাই তরুণদের ভবিষ্যৎ নিয়ে যিনি পরিষ্কার পরিকল্পনা দেবেন, তিনি এই আসনের সত্যিকারের নেতৃত্ব দাবি করতে পারেন। মাওলানা সাহেব, আমরা বিগত দিনে দেখেছি মেধাগুলো স্পৃষ্ট হয়েছে ক্ষমতাবানদের স্বজনপ্রীতিতে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা বিকাশে আপনি নির্বাচিত হলে কি ধরনের কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন সে বিষয়ে জানতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। রাফি, পড়াশোনা এইচএসসি 25 ব্যাচ অ্যাডমিশন দিব এবার। থ্যাংক ইউ। না, প্রশ্নটা খুব মানে একটু লম্বা হলেও মারাত্মক। ঠিক আছে, মূলত আমি আমার এর আগের প্রশ্নের উত্তরে আমি কিন্তু দিয়ে দিছি যে তরুণদের জন্য, তরুণ মেধাবীদের জন্য আমি কি করতে চাই। সেক্ষেত্রে আমি আবারও বলি, কর্মসংস্থান তৈরি করার ক্ষেত্রে বিশেষ করে মেধাবী ছাত্রদের যারা উচ্চ লেভেলে সরকারি বিভিন্ন কর্মকর্তা হওয়ার মতো যোগ্যতা যাদের আছে, তাদেরকে একটু গাইডলাইন দেওয়ার জন্য তো একটা প্রিপারেশন থাকবে, সেটা বলছি আমি। জি, বলুন। দুঃখিত, আপনি হয়তো আমার প্রশ্ন বুঝতে পারিনি। আমি আবার বলুন। বলতে চাচ্ছি যে
মানে আমাদের স্কুল কলেজে যেসব হচ্ছে মেধাবী শিক্ষার্থীরা থাকে, যেমন বিতর্ক বা আবৃত্তি, মানে বিভিন্ন বিষয় থাকে না, এগুলোতে মানে স্বজনপ্রীতির কারণে তারা চান্সই পায় না। বুঝছি। না আমি বলি ওকে, বিষয়টা হলো হ্যাঁ, এটা আমি আমার একটা প্রশ্নের জবাব বলছি। রাজনৈতিক ক্ষমতাসীন চেয়ারে যখন যে বসে, প্রতিটা ক্ষেত্রে ক্ষমতাসীন চেয়ারে বসার আত্মীয়তা, অমুক তমুক হাবিজাবি দলীয় অমুক তমুকের একটা প্রাধান্য থাকে, অসম্ভব। নিয়মতান্ত্রিক ভাবে শিক্ষার পাশাপাশি যে যে পেশায় থাকবে সেই পেশার ভিতরে প্রত্যেকের আদর্শ লালন করবে, স্বাধীনভাবে আদর্শ লালন করে সে চলবে, এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে কোনো স্বজনপ্রীতি চলবে না। নিরপেক্ষতার ভিত্তিতে যোগ্যতা যারা আসবে তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে নির্বাচিত করা হবে ইনশাল্লাহ। এখানে কোনো জায়গায় বিতর্ক প্রতিযোগিতায় অমুক ফার্স্ট করতে হবে, তমুককে দ্বিতীয় করতে হবে, অমুক জায়গায় এই করতে হবে ওই করতে হবে, অসম্ভব। এটাই যদি হয় তাহলে 24-এর আন্দোলন কেন? তোমরা 24-এর আন্দোলন করে আমাদের যে বাংলাদেশ উপহার দিচ্ছ, সেই উপহারে তো আমাদের কাছে চাওয়া পাওয়া এটাই যে এখানে কোনো বৈষম্য থাকবে না। নিয়মতান্ত্রিক যারা যে যোগ্যতার অধিকারী তাদেরকে সেই যোগ্যতার চেয়ারে বসানোটাই তো হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব নিয়ে আজকে তোমাদের মুখোমুখি, এবং আমি যদি আল্লাহ যদি আমাকে কবুল করে, তোমরা যদি সহায়তা করো, বড়াইগ্রাম গুদাসপুরবাসী যদি আমাকে নির্বাচিত করে, 100% 2 উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ক্ষেত্রে, শুধু এখানেই নয়, আমি বলেছি এই তরুণরা আমার নিয়ন্ত্রণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সহ কোথাও যদি কর্মসংস্থানের এই সহযোগিতার প্রয়োজন হয়, মেধার ভিত্তিতে তার কর্মসংস্থানে যোগদান করবে। সে একটি পয়সাও কাউকে দিতে হবে না, উন্মুক্ত, একদম খোলামেলা। সেখানে কোনো আত্মীয়করণের মাধ্যমে কাউকে কোথাও কোনো নিয়োগ দেওয়ার প্রশ্নই আসে না। কথা কি বুঝাতে পারছি? ধন্যবাদ। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। জি ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন নিয়ে এসেছে হাফেজ জুনায়েদ। কাতারে আসার পর যত জায়গায় আমি অ্যাপ্লাই করেছি সব জায়গায় আমার থেকে ব্যাচেলর বা হাই স্কুলের সার্টিফিকেট চাচ্ছে, অথবা আলিয়ার সার্টিফিকেট চাচ্ছে। কোথাও কেউ কওমি সার্টিফিকেট চাচ্ছে না, চিনছেও না। হায়াতুল উলিয়া নাম বললে রীতিমতো হাসাহাসি করছে। এখন জনাব প্রধান অতিথি মহোদয়ের কাছে প্রশ্ন আমার, আপনারা তো ক্ষমতার একেবারে দ্বার প্রান্তে, নির্বাচন আনুষ্ঠানিকতা মাত্র। আপনার কাছে জানতে চাওয়া, আপনারা ক্ষমতায় গেলে কওমির সনদটাকে কিভাবে মূল্যায়ন করবেন, ইন্টারন্যাশনালি কিভাবে এটার গ্রহণযোগ্যতা বাড়াবেন? ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের কোরআনে হাফেজরাও যে কঠিন প্রশ্ন করতে পারে, এটা কি বোঝা গেল? তো তোমরা বলো, বোঝা গেল? তোমাদের তরুণদের মধ্য থেকে হাফেজরাও কঠিন প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পর্যায়ে। থ্যাংক ইউ। এটা একটা জাতীয় ইস্যু। নিঃসন্দেহে আমার হাফেজ জুনায়েদকে ধন্যবাদ। আমাকে একটা জাতীয় ইস্যুতে কওমি সনদের বিষয় বলা হয়েছে। এটা নিঃসন্দেহে ইতিমধ্যে কওমি সনদকে, বিশেষ করে দাওরাকে মাস্টার্স মানে দেওয়া হয়েছে, দাওরাকে মাস্টার্সের মানে দেওয়া হয়েছে। বাদ বাকি জাতীয় যেহেতু ইস্যু, সেই বিষয়টা আমি বাস্তবে এটা একটা কঠিন প্রশ্ন। এটা জাতীয় ইস্যু হওয়ার কারণে এই প্রশ্নের উত্তরটা আমাকে জাতীয় পর্যায়ে জাতীয় লিডারদের মাধ্যমে আমাকে কিছু ধারণা নিয়ে তোমাকে দিতে হবে। এই জন্য ভাই আমি সরি। আমি লোকালি যেহেতু এখন জাতীয় সংসদের একজন তৃণমূলের তোমাদের একজন ভাই, তোমাদের একজন বন্ধু, তোমাদের একজন অভিভাবক হয়ে তোমাদের সাথে আজকে মিশছি, সেহেতু জাতীয় ইস্যুতে আমি এখন এত বড় প্রশ্নের উত্তর দেওয়াটা আমার জন্য একটু কঠিন। সেই হিসাবে আমি মনে করি যে এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কওমি মাদ্রাসা ছাত্ররা কেন বৈষম্যের শিকার হবে? তারাও তো লেখাপড়া শিখছে। এটাকে মডিফাই করে জাতীয় ইস্যুতে নিয়ে এসে আলোচনার মাধ্যমে কওমি মাদ্রাসার সকল সনদগুলোকে একদম আমাদের আলিয়া মাদ্রাসা এবং জেনারেল হাই স্কুল, প্রাইমারি হাই স্কুলের মানে কিভাবে নিয়ে আসা যায় সেই প্রক্রিয়া আলোচনা সাপেক্ষে। কারণ এখন তো যদি তুমি যেটা বললা, ধন্যবাদ, যে আমরা ক্ষমতার দ্বার প্রান্তে, আল্লাহ ভালো জানেন, আর বাংলাদেশের মানুষ এটা সিদ্ধান্ত নিবে। তবে আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা দেয়, নির্বাচিত যদি আমরা ক্ষমতা যদি যাই, তাহলে কওমি মাদ্রাসা ওলামা ইকরামরা তো আমাদের সাথে আছেন, তাই কিনা? অতএব কওমি মাদ্রাসার ওলামারা সহ অবশ্যই সমন্বয়ে চিন্তা করে এই সনদকে কিভাবে ইন্টারন্যাশনালি গ্রহণযোগ্য করা যায় সেই ব্যাপারে বাস্তবমুখী পদক্ষেপই নেওয়া হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই দেশে কওমি বলতে কওমি শিক্ষা, আলিয়া শিক্ষা, জেনারেল শিক্ষার ভিতরে আর আমার বিশ্বাস হয় আর কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। বৈষম্যহীন ভাবেই নিয়মতান্ত্রিক শিক্ষার একটা মান বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্নে গুরুত্বপূর্ণ উত্তর। এ পর্যায়ে আমাদের মাঝে প্রশ্ন করবে মোহাম্মদ আব্দুল আলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম রহমতুল্লাহ। আমি দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্ন, আমাকে মেসেঞ্জারে অনেকে প্রশ্ন করছে যে জামাত ইসলাম নাকি মুনাফিকের দল, এই বিষয়ে আপনি কিছু বলবেন? আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এখন কেউ যদি কাউকে গালি দেয়, তার জবাবে তো আমরা গালি দিতে পারি না। আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি, সব তো ওপেন। আমাকে নিয়ে অনেক কথা, আমাদের দলকে নিয়ে অনেক কথা বলতেই পারি, স্বাভাবিক। এখন যারা বলে তারা কারা একটু দেখতে হবে। তারা যদি আমাদের আদর্শে আদর্শিত হয়ে যদি বলে তাহলে সেটাকে স্বাভাবিক, কিন্তু বিরোধিতার চেয়ারে বসে তারা তো বিরোধিতা করবেই। একজন বিরোধিতার চেয়ারে বসে আমার বিরুদ্ধে বলবেন, এটা কি মনে করা যায়? স্বাভাবিকভাবে বলবেই। তারা তো আরো কিছু বলে, এটা তো একটা নর্মাল কথা। আরো আরো আর অনেক কথাই তো আমাদের ব্যাপারে বলে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সাংগঠনিকভাবে জামাত ইসলামের সমস্ত কার্যক্রম ওপেন। বিগত 17 বছর এই জামাত ইসলামের বিরুদ্ধে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে এই দলের বিরুদ্ধে, দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে, কর্মীদের বিরুদ্ধে অপপ্রচার করেছে, মামলা দিয়েছে, নির্যাতন, নিপীড়ন এবং ফাঁসিতে ঝুলিয়েছে। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে শহীদ করেছে। আমরা কি আমাদের সমস্ত কার্যক্রম জাতির কাছে কি ওপেন করি নাই? সবকিছু পরিষ্কার। অতএব সবকিছু মিলেও জাতি যদি আমাদেরকে গ্রহণ করে, তাহলে এই সমস্ত এই কটু কথা, এই সমস্ত খারাপ কথার মাধ্যমে আমাদের গতিরোধকে কেউ কখনো করতে পারে? আমাদের যে গতি, সেই গতিকে কেউ থামাতে পারবে? অসম্ভব। এগুলো তো ছোটখাটো দু একটা কথার মাধ্যমে আমাদের গতি রোধ করার কোনো সুযোগ নাই। আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি, জাতির কাছে প্রকাশ করছি, তুলে ধরছি, এবং সব মিলে বিচার বিশ্লেষণের দায়িত্ব হচ্ছে জাতির। ওই সমস্ত দু একজনের কটু কথার মাধ্যমে জাতি আমাদেরকে নিয়ে আর বিভ্রান্ত হবে না, ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, আমার একটা প্রশ্ন ছিল। আমরা দেখতে পাচ্ছি যে উন্নত বিশ্বে শিক্ষা ব্যবস্থার জন্য তারা হচ্ছে খাতা, কলম, বই, এগুলো পেন্সিল সব দেয়, কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো দেওয়া হয় না। যাদের টাকা আছে তারা উচ্চতর ডিগ্রি দিচ্ছে, কিন্তু যারা মধ্যবিত্ত গরিব তারা কিন্তু পারছে না। তো আপনি এটা কিভাবে দেখবেন? ধন্যবাদ। আসলে এটা তো পৃথিবীর সব জায়গায় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যেটা বিষয়, আমার একদম খাতা, কলম, বই সব যে ফ্রি দেয়, এইভাবে কতটুকু কিভাবে কি করে, আমার এসব অবশ্য আন্তর্জাতিক লেভেলে এত পর্যায়ে জ্ঞান নেই। তবে আমি মনে করি যে আমরা আমাদের অবস্থান থেকে জাতীয় পর্যায়ে বাহিরে আমরা আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, জামাত ইসলামের ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির অসংখ্য তরুণ শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় বই, পুস্তক, এটা সেটা হাবিজাবি ফর্ম ফিল আপ দিয়ে আমরা কিন্তু সহায়তা করি। আমরা করছি, আগামী দিনেও করব। এবং জাতীয় পর্যায় থেকে বিশেষ করে আমার বিশ্বাস যে বিভিন্নভাবে এই অসচ্ছল পরিবারের মেধাবী ছাত্রদের জন্য, অসচ্ছল পরিবারের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তির অনেক ব্যবস্থা করা আছে, নাই তা না, আছে। হয়তো এটা ব্যাপক আকার ধারণ করাইতে হবে, ব্যাপক আকারে এটাকে নিয়ে আসতে হবে। তবে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আল্লাহ যদি আমাকে এই আসনের জন্য কবুল করেন, তোমরা তরুণরা যদি আমাকে পরামর্শ সহযোগিতার মাধ্যমে যদি বড়াইগ্রাম, গুরদাসপুরের মানুষের ভালোবাসার জায়গা দখল করে যদি আমি নির্বাচিত হতে পারি, আমার এই দুই উপজেলাতে, আমার বিশ্বাস তোমাদের সাথে করে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করব, কোন ছাত্র টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না এরকম কোন শব্দ, এরকম কোন সিনারি এখানে থাকবে না, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। শুক্রিয়া, ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন করবে মোহাম্মদ রাশিদুল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম। উন্নয়ন ও অন্যান্য কার্যক্রমে বড়াইগ্রাম সবসময় পিছিয়ে থাকে। আপনি নির্বাচিত হলে এই বিষয়ে কিভাবে দেখবেন এই বিষয়টিকে? উন্নয়ন এবং আরেকবার রিপিট। উন্নয়ন ও অন্যান্য কার্যক্রমে। আচ্ছা, আমরা মনে হয় একটু প্রোগ্রামটা সংক্ষেপে নিয়ে আসি, সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই রিলেটেড, এই সম্পৃক্ত কোনো প্রশ্ন কারো আছে কিনা? তাহলে এখন কি আমি এটা উত্তর দিব? মানে আমি বলছি এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে বলো, আমি একবারে উত্তর দিই, কারণ অনেকগুলো প্রশ্ন, কানেক্টেড প্রশ্ন চলে আসতেছে।
আমি এই সংক্ষিপ্ততার জন্য বলছি, তোমরা যে আমাকে যদি প্রশ্ন করো তাহলে যে প্রশ্নগুলা করবা আমার বিশ্বাস যে হয়তো কাটা কাটা প্রশ্ন, একই প্রশ্ন দুইবার না করে একবারে আসলে ভালো হয়। জি, তাহলে তোমার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি পরে, একটু পরে। থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে প্রশ্ন নিয়ে আসছে মোহাম্মদ তামরিরুল। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানবিরুল ইসলাম। আমি আহমেদপুর থেকে এসেছি। আমি বড়াইগ্রাম সরকারি কলেজে পড়াশোনা করি। আমি যখন আহমেদপুর এমএস উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছি, সেখানে দেখেছি ইসলাম ও নৈতিক শিক্ষা যে বিষয়টি আছে, সেখানে যে শিক্ষার্থীদের যে নৈতিকভাবে গড়ে তুলতে যে বিষয়টি কাজ করে, ইসলাম ও নৈতিক শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়ে তেমন ছাত্রদের গুরুত্ব দেখি না। সপ্তাহে একদিন কিংবা 2 দিন অল্প কিছু সময়ের জন্য সেখানে এনারা ক্লাস নেন, স্বল্প সময়ের জন্য। সেই ক্ষেত্রে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি জানতে চাই যে ইসলাম ও নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাক্ষেত্রে যদি সেটাকে ঐচ্ছিক বিষয়ের মূল বিষয় হিসেবে যদি স্বীকৃতি প্রদান করা যায়, সেক্ষেত্রে সেটা ছাত্রছাত্রী তরুণদের জন্য যে নৈতিকভাবে ভালো হবে। সেই ক্ষেত্রে আপনার মতামত জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আমার কি নাম? তানবিরুল, বড়াইগ্রাম সরকারি কলেজের ছাত্র। ধন্যবাদ। আমার আহমদপুরের তরুণদের মধ্যে থেকে কঠিন স্বাভাবিক একটা প্রশ্ন, যদিও যাক আলহামদুলিল্লাহ। প্রশ্নটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক ধর্মীয় শিক্ষা। আমি মনে করি শুধু ইসলাম ধর্মের ধর্মীয় শিক্ষা না, সকল ধর্মের ধর্মীয় শিক্ষা আছে। আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্মের ধর্মীয় শিক্ষাকে আমরা যত বেশি লালন করব, তত বেশি আমার ভিতরে মানবিকতা বিকশিত হবে। ঠিক একজন যদি সনাতন ধর্ম হয়, খ্রিস্টান ধর্ম হয়, যে ধর্মের, সেই ধর্মের নিয়মতান্ত্রিক তাদের ধর্মীয় শিক্ষা যেটা, এটাকে আরো ব্যাপক আকার স্থাপন করতে হবে। এটা ঠিক আছে, ধন্যবাদ। তবে আমি মনে করি যে আসলে এটা তো নির্ভর করে হলো শিক্ষকের উপরে। আমার জানা মতে বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় উত্তরবঙ্গের ভিতরে একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। সেই শিক্ষা প্রতিষ্ঠানের একজন ইসলাম ধর্মীয় শিক্ষক ছিলেন মাওলানা ফয়েজ বক্স মৌলভী, যিনার নামটা উচ্চারণে সবাই শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করতে হয়। তিনি মিশন স্কুলের সহকারী শিক্ষক। তিনি আলেমদের একজন শীর্ষ আলেম। তিনি মিশন স্কুলের মতো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োজিত থেকে তার ছাত্রদেরকে যেভাবে ধর্মীয় শিক্ষা দিয়েছেন, আমার বিশ্বাস ওনার ছাত্ররা বিশ্বের যেখানেই যাক, মৃত্যুর আগ পর্যন্ত ওনাকে সম্মানের সাথে স্মরণ করবে, দোয়া করবে এবং ওনার শিক্ষায় শিক্ষিত হয়ে ধর্মীয় অনুশাসন পালন করবে। এটাই বাস্তবতা। এখন আব্দুল সালাম ভাই আছেন, আলহামদুলিল্লাহ, তাকেও ধন্যবাদ। তবে মাওলানা ফয়েজ বক্স মৌলভী মাওলানা সাহেব, তিনি মিশনের যে মানের শিক্ষক ছিলেন, এই মানের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক যদি ছাত্রদেরকে এভাবে শিক্ষা দেয়, আমার বিশ্বাস নতুন করে আর কোনো সিদ্ধান্ত নিতে হবে না। আমি মনে করি আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তোমার যে চাহিদা আকাঙ্ক্ষা, তরুণদের যে চাহিদা আকাঙ্ক্ষা, একজন সহকারী ধর্ম শিক্ষক তিনি যেন আরো চৌকস হন, মেধাবী হন, আরো বেশি ধর্ম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পাণ্ডিত্যপূর্ণ ভূমিকা রাখেন। এটা নিঃসন্দেহে এটা জাতীয় কোনো ইস্যু না, এটা শিক্ষকদের মধ্যে থেকে একটু প্রেরণা দিলে তৈরি হবে। আমি আশা করি হয়তো এটা তোমাদের আকাঙ্ক্ষার ফলে যদি মনে করো যে হ্যাঁ, আল্লাহ যদি আমাকে সময়ের ব্যবধানে অবস্থানে যাই, তাহলে সেক্ষেত্রে এই ধর্মীয় শিক্ষকদেরকে ডেকে নিয়ে এসে তাদের মাধ্যমে তাদেরকে আলোচনা করে একটু প্রেরণা দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে প্রশ্ন করবে মোহাম্মদ আতিকুর। সালাম আলাইকুম। আমি বলতে চাই, জি ভাই, আপনি কেন এমপি হতে চান আর আপনাকে আমরা কেনই ভোট দেব? থ্যাংক ইউ। দারুণ প্রশ্ন। এটা তো সবারই প্রশ্ন মনে হয় নাকি? কথা বলে সবারই প্রশ্ন না? জি, আমি ব্যক্তিগতভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরের সাথে আমি এতটুকু বলবো
54 বছরের শাসন ব্যবস্থার বাস্তব চিত্র আমাদের তোমাদের কাছে না থাকলেও একবারে যে নাই তা কিন্তু না। সার্বিকভাবে গতানুগতিক রাজনৈতিক নেতাদের রাজনৈতিক আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং যেখানে শেষ, তোমাদের সেখান থেকে শুরু। আমরা ব্যর্থ, তোমরা তোমাদের আন্দোলনের মাধ্যমে সফল হয়ে উন্মুক্ত একটা বাংলাদেশ তৈরি করে দিয়েছ। তোমরা চাচ্ছ, তোমাদের আকাঙ্ক্ষা, ওই আবু সাইদ হাত প্রসারিত করে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে এই কারণেই যে এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ, কল্যাণকর জবাবদিহিমূলক বাংলাদেশ, এটাই আবু সাইদের আকাঙ্ক্ষা। মুগ্ধ পানি পানি করে রাজপথে পানি বিতরণ করতে করতে গুলি খেয়ে শহীদ হয়েছেন। সেই মুগ্ধর আকাঙ্ক্ষা একটাই, এদেশে আর ক্ষমতার চেয়ারে বসে কেউ কারো উপরে দমন পীড়ন করুক, ক্ষমতাসীন চেয়ারে বসে সরকারি দল হলে বিরোধী দলের কণ্ঠ চেপে ধরুক, ক্ষমতাসীন চেয়ারে বসে কোন সাংবাদিক লেখালেখি করলে সেই সাংবাদিককে গুলি করে মারুক, এরকম কিন্তু আর মুগ্ধরা দেখতে চায় না। নিঃসন্দেহে এই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তোমরা তরুণরা যে বাংলাদেশ চাও, সেই বাংলাদেশের নেতৃত্বের কাছে তোমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একজন সৎ নেতৃত্ব, একজন যোগ্য নেতৃত্ব, একজন জবাবদিহিমূলক নেতৃত্ব, দুর্নীতি মুক্ত একটা নেতৃত্ব, চাঁদাবাজ সন্ত্রাস দখলদারি মুক্ত একটা নেতৃত্ব। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই কাঙ্ক্ষিত চাওয়া পাওয়ার সাথে আমি আমার ছাত্র জীবন থেকে নিজেকে যতটুকু তৈরি করেছি, আমার বিশ্বাস আমি তোমাদের সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য বেশি কিছু না পারলেও যতটুকু সম্ভব নিজেকে একজন সেই আকাঙ্ক্ষা পূরণের একজন যোগ্য নেতৃত্ব হিসাবে তৈরি করার চেষ্টা করছি। আমার বিশ্বাস তোমরা যদি সহযোগিতা করো, আমি যদি নির্বাচিত হই, 100% নির্বাচিত চেয়ারে বসে তোমাদের আকাঙ্ক্ষা পূরণের সার্বিকভাবে আমি আমার অবস্থান থেকে ভূমিকা রাখতে পারবো। বিধায় আমি জাতীয় সংসদের একজন সদস্য হতে চাই। সেক্ষেত্রে আমি মনে করি যে তরুণরাই হচ্ছে আগামীর দেশের চালিকা শক্তি। আগামীর বাংলাদেশটাকে গড়ার জন্য তোমরাই হচ্ছে সবচেয়ে বেশি নিয়মতান্ত্রিক সহায়ক একটি শক্তি। সেই শক্তির কাছে আমি ব্যক্তিগতভাবে উপস্থাপন করলাম, সেই তরুণদের সামনে নিজেকে উপস্থাপন করলাম। এবার বিবেক বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এখন তোমাদের। তোমরাই ভাববা আমি ব্যক্তিগতভাবে কতটুকু যোগ্য, কতটুকু তোমাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য নিয়মতান্ত্রিকভাবে ভূমিকা রাখতে পারবো। এটাকে বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় যে না, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমাকে একটু সহায়তা করবা, আমার পাশে থাকবা। আমি তোমাদেরকে নিয়ে গুরদাসপুর এবং বড়াইগ্রাম গড়বো এবং তোমাদেরকে নিয়েই গুরদাসপুর বড়াইগ্রামের মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য ভূমিকা রাখবে ইনশাল্লাহ। ধন্যবাদ। নেফাউর ভাই হয়তো আরেকটি প্রশ্ন করতে চাচ্ছে, এবার মোহাম্মদ নেফাউর রহমানকে আরেকটি প্রশ্ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের বলো, নেফাউর বলো। আমি নেফাউর রহমান, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া বিজ্ঞানে গ্রাজুয়েশন শেষ করেছি। এমনকি আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে এটাও একটা হচ্ছে স্পোর্টস ফিল্ডে আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে খেলাধুলা নিয়ে, যে আমাদের তরুণ সমাজে মানে মাদকাসক্ত হয়ে থাকে কিংবা এটাতে মানে ছয়লাভ হয়ে গেছে পুরা। এখন আমাদের এই মাদকাসক্তিকে দূরে রাখতে তরুণ সমাজের খেলাধুলা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই বিষয়ে আপনি কতটুকু সহযোগিতা করতে পারেন আমাদেরকে? থ্যাংক ইউ। ধন্যবাদ। একই ইউনিভার্সিটির দুজনের রাবিয়ান। আমি 96-97 ব্যাচ ছিলাম, মাদার বক্সে আমির আলী হলে অ্যাটাচ ছিলাম। আমার ইসলামিক স্টাডিজ অনার্স মাস্টার্স ওখান থেকে। ধন্যবাদ। আমি আমার রাবিয়ান একজন স্টুডেন্টের কাছ থেকে, না সাবেক ছাত্র, পাশ করে হয়ে গেছে, চলমান ছাত্রের কাছ থেকে একটা সুন্দর প্রশ্ন, ক্রীড়ার ক্ষেত্রে আমার ভূমিকা কি। আমি আমার বক্তব্যে বলছি, ধন্যবাদ তোমাকে, যদিও এই প্রশ্নটা আরো আগে আসা উচিত ছিল। আমি বলেছি নাটোর স্টেডিয়াম আছে, লালপুরের স্টেডিয়াম আছে, আমরা বড়াই গ্রামে কোথাও যেন একটা বৈষম্যের শিকারের মধ্যে আছি। আমার তরুণদের জন্য, ক্রীড়া প্রেমী তরুণ তরুণীদের জন্য নিয়মতান্ত্রিকভাবে জাতীয় ও আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম আমরা এখানে তৈরি করব। এই 2 উপজেলার সুবিধা মতো জায়গায় তৈরি করে 2 উপজেলার তরুণ খেলোয়াড়দের
মনোরম একটা পরিবেশ দিব। এখানে তারা খেলায় অংশগ্রহণ করবে, দক্ষ হবে, যোগ্য হবে এবং জাতীয় এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে ইনশাল্লাহ। আমি এটা আগেই বলেছি, ঠিক আছে কিনা? অতএব আমি মনে করি একমত, যত বেশি সাংস্কৃতিক চর্চা হবে তত বেশি নেশামুক্ত সমাজ গড়বে। সেটা খেলাধুলা, সেটা সাংস্কৃতিক গান, কেরাত, হাম, নাচ সবই আসবে। নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, পল্লীগীতি, ভাটিয়ালি, আমাদের গ্রাম্য সংস্কৃতি যা আছে, জারি গান থেকে শুরু করে, এটা কিন্তু আমাদের সংস্কৃতির অংশ। আমরা অনেক সংস্কৃতি আজ হারাইতে বসছি। আমি মনে করি এই গুরদাসপুর বড়াই গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এই সংস্কৃতির সাথে অনেক তরুণরা জড়িত আছে। তাদেরকে যদি বেছে বেছে আমরা সুন্দরভাবে সাংস্কৃতিক একটা জগৎটাকে আলোকিত করতে পারি, এই গুরদাসপুর বড়াই গ্রাম নিশামুক্ত একটা সমাজ গড়বে এবং আলোকিত গুরদাসপুর বড়াই গ্রাম গড়বেই গড়বে ইনশাল্লাহ। অতএব সেক্ষেত্রে অবশ্যই সেই ভূমিকা আমি তোমার সাথে একমত হয়ে নিব এবং এটা আমি আমার বক্তব্যে আগেও বলেছি, আজকেও তোমাদের তরুণদের সামনে ওয়াদা করছি ইনশাল্লাহ। আল্লাহ যদি কবুল করে এই ব্যাপারে উদ্যোগ যথার্থভাবে নেব এবং বাস্তবায়ন করব। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে এবং সাংবাদিক ভাইরা আছেন, ইতিমধ্যে অনেকটুকু সময় অতিবাহিত হয়েছে, সেজন্য আরো অনেকেই প্রশ্ন করার ইচ্ছা প্রকাশ করছিলেন, সবাইকে সময় দেওয়া সম্ভব হচ্ছে না। এ পর্যায়ে আমাদের বোনদের থেকে প্রশ্ন করবেন মোসাম্মদ জেরিন। মোসাম্মদ জেরিন। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহজাবিন জেরিন আপনাকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রশ্ন করতে চাই, কর্মক্ষেত্রে ও সামাজিক কার্যক্রমে নারীদের অংশগ্রহণের বিষয় নিয়ে আপনি কি ভূমিকা পালন করবেন? আচ্ছা, থ্যাংক ইউ, সুন্দর প্রশ্ন। আমার জারিনের পড়াশোনা কোথায়? কর্মক্ষেত্রে ও সামাজিক কার্য, না, বলছি তোমার পড়াশোনা কোথায়? ইসলামপুর বনহাটি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। থ্যাংক ইউ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে নারীদের ভূমিকা কি হবে। আমাদের ব্যাপারে ইতিমধ্যে অনেক নেগেটিভ কথা। আমরা নির্বাচিত হলে, ক্ষমতায় গেলে মা বোনরা বাড়ি থেকে বেরিয়ে হতে পারবে না, এই সমস্ত মিথ্যা অপপ্রচার আমরা বলেছি। আমাদের ইসলামী ব্যাংক, হাসপাতাল, ইসলামী ব্যাংক, ইবনে সিনা, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে নিয়মতান্ত্রিক ভাবে কর্মরত যারা আছেন তারা কিন্তু সব পুরুষ না, সেখানে কিন্তু আমাদের মেয়েরাও আছে। আমাদের মেয়েরা অংশগ্রহণ করছে, কর্মরত আছে, দায়িত্ব পালন করছে। ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার থেকে শুরু করে বিভিন্ন পদে মেয়েরা দায়িত্ব পালন করছে। আমি মনে করি যে সুন্দর একটা প্রশ্ন, এটা জাতীয়ভাবে যে অপপ্রচার চলছে সেটাকে আমি একটু বাধাগ্রস্ত করে বলছি। আমরা যদি নির্বাচিত হই, ক্ষমতায় যদি আল্লাহ আমাদেরকে দেন, জনগণ যদি ভালোবেসে আমাদেরকে ক্ষমতায় পাঠায়, তাহলে আমরা নারী অধিকারের জন্য, নারী অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা যত বেশি ভূমিকা রাখবো, আমাদের চেয়ে বেশি কেউ ভূমিকা রাখতে পারবে না। এই দ্বিতীয়ত হলো কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে আমি বলেছি। আমি ধানাইদা মাদ্রাসার একজন সহকারী অধ্যাপক, ধানাইদায় চাকরি করে, ইপিজেড থেকে চাকরি করে মেরিগাছে আসার পথে আমার বড়াই গ্রামের একটা মেয়ে সন্ধ্যার পরপরই খুন হয়। এই খুন হওয়া মেয়েটার ওই সংবাদ শোনার পরে ক্ষত বিক্ষত মেয়ের যে ভয়ঙ্করী চিত্র, এটার থেকে আমি সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের মেয়েদের জন্য, ছেলেদের পাশাপাশি তরুণদের পাশাপাশি তরুণীদের জন্য, ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য এমন কিছু কর্মসংস্থান এখানে তৈরি করতে হবে, যে কর্মসংস্থান তৈরি হলে আমাদের মেয়েদেরকে আর ঈশ্বরদী যেতে হবে না, বরং তারা আমাদের নিজ এরিয়াতে চাকরি করবে এবং তারা চাকরি শেষ স্বচ্ছন্দে বাড়িতে যাবে, সন্ধ্যা হবে না, কেউ রাস্তায় আর খুন হবে না। আমি ইতিপূর্বে এটা আমার বক্তব্যে বলেছি, আজও জারিনের বক্তব্যের মাধ্যমে এই কথাই বলছি। 100% সুন্দর প্রশ্ন। এই প্রশ্নের মাধ্যমে আমাদের যারা মেয়েদের মধ্যে কর্মজীবী হতে চায়, চাকরি বাকরি করতে চায়, তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে এবং ছেলেদের পাশাপাশি তাদেরকেও কর্মসংস্থানে 100% কাজে লাগানোর ক্ষেত্রে ভূমিকা রাখা হবে। সেই ক্ষেত্রে আমি বলেছি, অর্থনৈতিক জোন যদি করা হয়, ইপিজেড যদি তৈরি করা হয়, এরকম কিছু তৈরি হলে আমাদের মেয়েদের এখানে কর্মসংস্থান তৈরি হবে ইনশাল্লাহ। অতএব সেই ক্ষেত্রে ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নিব এবং তোমাদের তরুণ তরুণীদের নিয়েই সাথে নিয়েই ইনশাল্লাহ এই ব্যবস্থা গ্রহণ করবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। কোনো কালে একা হয়নি কেউ, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী।
ইনশাআল্লাহ নারী পুরুষ সকলে মিলে সম্মিলিতভাবে আমরা আগামী দেশ গঠন করব। আমাদের সময় সংক্ষিপ্ত থাকার কারণে এ পর্যায়ে আমরা আর কাউকে সময় দিতে পারছি না। এ পর্যায়ে আমাদের সহ আলোচক, আমার সহ উপস্থাপক কিছু কথা রাখবেন। আসসালামু আলাইকুম। আমি মঞ্জুরুল হাসান, বিসিএস কেন্দ্রিক সাধারণ জ্ঞানের বই হাসান জিকের লেখক, এবং আমার অ্যাডটেক প্ল্যাটফর্ম আছে যেটা জব এইড নাম, অর্থাৎ চাকরি প্রিপারেশন নেওয়ার যে প্ল্যাটফর্ম থাকে সেই রকম একটা প্ল্যাটফর্ম। তো এখানে প্রায় অনেকগুলো কোশ্চেন সবাই করে ফেলেছে, যে কোশ্চেনগুলো আসার মতো সেই কোশ্চেন, কিন্তু এখানে যেহেতু সবাই স্টুডেন্ট বান্ধব আরো কিছু কোশ্চেন এখানে থাকা উচিত ছিল। যেমন আমাদের নাটোরের, আমি ছোট্ট করে যদি একটু ইতিহাস বলি, এই নাটোরের রানী ছিলেন রানী ভবানী, আপনারা মনে হয় সবাই জানেন, তাই না? তাকে কি বলা হতো? অর্ধবঙ্গেশ্বরী, অর্থাৎ তিনি অর্ধ বাংলা শাসন করতেন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের নাটোর একটা সময় হয়তো রাজধানী ছিল, যেহেতু কাইন্ড অফ একটা অর্ধ বাংলা, তার রাজ্য কিন্তু প্রায় মুর্শিদাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। তো একটা সময়, আজ থেকে 300 বছর বা 275 বছর আগে তিনি যখন শাসন করতেন, তো নাটোর হয়তো অত্যন্ত সমৃদ্ধ ছিল একটা সময়। কিন্তু আজকের এই সময়ে এসে আমরা দেখলে, যদি একটু চারদিকে খেয়াল করি, অন্যান্য জেলাগুলোর দিকে একটু খেয়াল করি, এখানে অনেক সাংবাদিক বৃন্দ আছেন, আমাদের নাটোর সময়ের বড় ভাই আছেন, নাটোর সময়কাল সহ আরো পরিচিত অপরিচিত অনেকেই আছেন, সবাই পরিচিত। তো আমাদের এখানে পুরো নাটোর জেলায় একটা ইউনিভার্সিটি নেই। যে প্রশ্নটা আপনাদের কাছ থেকে আমি আশা করেছিলাম যে আপনারা করবেন, আমার এই প্রশ্ন করতে হবে না। আচ্ছা, সময় স্বল্পতার কারণে হয়তো বলা হয়নি। আচ্ছা, আমি আপনাদের প্রশ্নগুলো সব আপনাদের পক্ষ থেকে করার চেষ্টা করছি আর কি একসাথেই। এরপরে সুচিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতাল থাকলেও আমাদের পুরো নাটোর জেলায় একটা মেডিকেল কলেজ হসপিটাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা ব্যাপার, যেটা আমাদের নেই। তো এছাড়াও আমাদের চলনবিল অধ্যুষিত যে এরিয়া আমাদের নাটোর, এখানে একটি কৃষি গবেষণা ইনস্টিটিউটের দরকার ছিল। এছাড়াও চলনবিলের যে স্যারের আগে অনেক বক্তব্যে বলেছেন এই কথাগুলো, যে আমাদের যে ফাঁকা জায়গা আছে এখানে ইকোনমিক জোন তৈরি করে বিভিন্ন বিনিয়োগকারীদেরকে নিয়ে এসে যে কর্মসংস্থানের ব্যবস্থা করা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নাটোর এই জেলার মধ্যে আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমাদের নাটোরের বনপাড়া, আমার মনে হয়। কারণ এই বাইপাসটা বেশ কয়েকটা বিভাগকে একসাথে সংযুক্ত করেছে। এদিকে রাজশাহী, রংপুর, এদিকে খুলনা, এরকম বেশ কিছু বিভাগকে একসাথে যুক্ত করেছে। ওইদিকে ঢাকা, ময়মনসিংহ সহ অন্যান্য জায়গা আছে। তো এই জায়গা কেন্দ্রিক আমরা রেল সুবিধা হতেও বঞ্চিত। আমাদের যদি রেল সুবিধা নিতে হয়, ওইদিকে অনেক দূরে যেতে হয়, লালপুরের দিকে, বাগাতিপাড়ার ওইদিকে যেতে হয়। আবার এইদিকে নাটোর, এইদিকে ঈশ্বরদী, অনেক দূর। এছাড়াও আমাদের আরো বেশ কিছু প্রবলেম আছে। অবশ্য স্যার সেটার কথা, একটার কথা বলেছেন, যেটা স্টেডিয়াম। যুব সমাজকে নেশা মুক্ত, হয়তো পাবজি বা গেমিং মুক্ত করতে হলে সরাসরি খেলাধুলার ব্যবস্থা করার জন্য একটা স্টেডিয়ামের দরকার। এছাড়াও আমাদের যে আরো বেশ কিছু চাহিদা ছিল, যেগুলো সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হচ্ছে না। তো এই সমস্যাগুলোর আমি সার্বিকভাবে, আপনারা যারা প্রশ্ন করতে পারলেন না তাদের প্রশ্নগুলো একসাথে করে দিলাম। স্যার আশা করি এটার উত্তর সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমার সমত সজল একটা প্রশ্ন করছিল, সে প্রশ্নটার উত্তর আমি বলছিলাম যে একবারে শেষ পর্যায়ে দিব। বলছিল যে বড়াই গ্রামের ক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কিছু বৈষম্য, এরকম ওর পক্ষ থেকে কথা আসছে। আর এর পাশাপাশি এগুলো তা আমি আমার যুব সমাজের তরুণীদের সামনে যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরে আমি আসলে বলছি। তবে আমার সর্বশেষ উপস্থাপক আমাকে যে বিষয়গুলো বললেন, আমি অবশ্য আমার বক্তব্যে সবগুলো ইতিপূর্বে তুলে ধরছি। আমি ইতিমধ্যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য নিয়মতান্ত্রিক একটা দরখাস্ত আমাদের যেখানে সাবমিট করা দরকার আমরা দিয়ে আসছি, এবং সেখানে আমরা বলছি গুরুদাসপুর এবং বড়াইগ্রাম, নাটোর জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়। এটা বলছি না, নাটোর জেলার কৃষি বিশ্ববিদ্যালয় তো হবেই। আমাদের বিস্তর এরিয়া রয়েছে, ফাঁকা জায়গা রয়েছে, চলন বিলের বৃহৎ অংশ আমরা। অতএব কৃষি বিশ্ববিদ্যালয় এখানে শিক্ষার মানগত অবস্থানে আমাদের শিক্ষার দিক থেকে হার যেহেতু আমরা পিছাই নেই, সেহেতু
আমাদের অবস্থান থেকে আমরা যদি কৃষি বিশ্ববিদ্যালয় নিজ এরিয়াতে নিয়ে আসতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা সেই উদ্যোগটা নেওয়ার ক্ষেত্রে তোমাদের সাথে করে নিয়ে ব্যবস্থা নিব। এরপর আমরা বলছি যে কৃষি গবেষণা ইনস্টিটিউট, ইতিমধ্যে আমি এই দরখাস্ত দিয়ে আসছি, সেই দরখাস্তের অনুলিপি কপি আমি নিয়ে আসছি, এটা আমার কাছে আছে। আমি বারবার যাচ্ছি সেখানে চেষ্টা করছি একটা কৃষি গবেষণা ইনস্টিটিউট, কারণ আমাদের গোটা গুরুদাসপুর বড়াইগ্রাম মিলায় কৃষি ছাড়া আমাদের উপার্জনের আর দ্বিতীয় কোনো স্থান কিন্তু নেই, কর্মসংস্থান কিন্তু নেই। যেহেতু কৃষি নির্ভর, সেহেতু আমাকে কৃষকদেরকে দক্ষ আধুনিকায়ন করার ক্ষেত্রে কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি না করলে হবে না। এটা আমরা বলছি আগেই, আমার বক্তব্যের আগে বলা আছে। সেই হিসাবে আবার নতুন করে যেহেতু তুলে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। একটা জায়গায় আমরা লসে আছি, কল কারখানা ইন্ডাস্ট্রি যেটাই তৈরি হবে সেক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। গ্যাস আমাদের বুকের উপর দিয়ে গেছে, দুর্ভাগ্য আমরা গ্যাস কিন্তু পাচ্ছি না। আমি বলছি যদি আল্লাহ নির্বাচিত করে তোমাদের সাথে নিয়ে, গুরুদাসপুর বড়াইগ্রাম বাসীকে সাথে নিয়ে এই গ্যাসটাকে আমাদের ন্যায্য অধিকার আমাদেরকে দিতে হবে, এই দাবি বাস্তবায়ন করব এবং এখানে গ্যাস সুবিধা আমরা নিয়ে কল কারখানা ইন্ডাস্ট্রি সহ আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে ইনশাল্লাহ, আমরা বলছি এটা। এবং সর্বোপরি এই মাদক মুক্ত একটা সমাজ গঠনের ব্যাপারে নিঃসন্দেহে ক্ষমতাসীন চেয়ারে বসে কেউ যদি সহযোগিতা না করে সহজে ডিলার কেউ হতে পারে না। মাদক বিক্রেতা ডিলার ক্ষমতার সাথে সম্পৃক্ত, প্রশাসনের সাথে সম্পৃক্ত। প্রশাসন এবং নেতারা যদি মনে করে নিশা মুক্ত একটা পরিবেশ তৈরি করবে, অসম্ভব কিছু না। আমি সেক্ষেত্রে বলেছি আমি, আমার পরিবার, আমার সংগঠন, আমাদের সার্কেল 100% নিশামুক্ত। অতএব নিশামুক্ত সমাজ গঠনের ক্ষেত্রে তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা মনোরম গুরুদাসপুর এবং বড়াইগ্রাম তৈরি করবে ইনশাল্লাহ। এরপরে আমরা বলেছি যেটা সেটা আরেকটা কি বলছে যে রেল লাইন, এটারও দরখাস্ত দেওয়া আছে। আমাদের হাটি কুমরুল থেকে শুরু করে এই হয় গোপালপুর অথবা নাটোর রেল লাইন নির্মাণের ব্যাপারে আমাদের দরখাস্ত দেওয়া আছে। সেখানেও আমি গেছি, সেখানেও দাবি পেশ করছি। তার সাথে ফোরল্যান্ডের ব্যাপারে তো ঢাকায় আন্দোলন করে আসছি। এই ঢাকায় ফোরল্যান্ডের ব্যাপারে রীতিমতো মানববন্ধন করে সেখানে দাবি দেওয়া পেশ করে আসছি এবং আন্দোলন করছি। আমাদের বড়াইগ্রাম উপজেলা সমিতির ব্যানারে সেখানে আমি অংশগ্রহণ করছি, বক্তব্য রাখছি এবং বিভিন্ন জায়গায় আমি দাবি দেওয়া পেশ করছি, বিভিন্ন সময় কথা বলছি, সরকারি প্রশাসনের বিভিন্ন জায়গায় সব রেকর্ড আছে। অতএব ফোরল্যান্ড এটা জনগণের দাবি, জনগুরুত্বপূর্ণ একটা রোড। এটা প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এবং একই পরিবারের 8 জন এই রোডে নিহত হয়েছে সড়ক দুর্ঘটনায়। কয়েকদিন আগে আমার আগ্রানের একজন টিচার নিহত হয়েছে। এরকম প্রতিনিয়ত হচ্ছে বিধায় এটা ফোরল্যান্ড হওয়াটা সময়ের একটা দাবি। আমার বিশ্বাস আমরা এই ফোরল্যান্ড করার ব্যাপারে আমি ইতিপূর্বে বলেছি, আজও বললাম। আর অর্থনৈতিক জনের কথা তো বলছি। আর সর্বশেষ কথা হলো মেডিকেল কলেজ, এটা সিরাজগঞ্জ আছে, পাবনা আছে, বগুড়ায় আছে, রাজশাহী আছে, আমরা নাটোর বৈষম্যের শিকার, তাই কিনা? অতএব আমরা এটা ন্যায্য অধিকার, এটা আমাদের দিতে হবে। তবে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে আন্দোলন সংগ্রাম দাবি দেওয়া তো থাকবেই। তার পাশাপাশি আমরা বলেছি ইবনে সিনা হাসপাতাল বাংলাদেশের সরকারি হাসপাতালের পরে বেসরকারিদের মধ্যে ইবনে সিনা একটা ভালো হাসপাতাল। এই ইবনে সিনার একটা শাখা আমরা আমাদের নিজ এরিয়াতে আনার ক্ষেত্রে উদ্যোগ নিব এবং সেক্ষেত্রে আমার বিশ্বাস যে আশেপাশের জেলাগুলোতে যেহেতু ইবনে সিনা শাখা গেছে, আমাদেরও একটা শাখা আসবে। যেহেতু আমার একটা কমিটমেন্ট দেওয়া আছে 65 ঊর্ধ্বে বাবাজিদের এবং মায়েদের, 65 ঊর্ধ্বে বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষের চিকিৎসার সমস্ত দায়িত্ব কিন্তু আমরা নিয়ে নিলাম। সেক্ষেত্রে বলছি মেডিকেল ফি এবং ডাক্তার ফি এই দুটার দায়িত্ব আমাদের। আর ওষুধ মেডিসিন ওনারা সামর্থ্য অনুসারে যদি আমরা পারি সহায়তা করবো, না হলে ওনারা কিনে খাবে। কিন্তু চিকিৎসার যে মেডিকেল এবং ডাক্তার, বিশেষ করে চেক আপ ফি আর ডাক্তার, এই দুটার দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি। এটার দায়িত্ব নিলে আমাদেরকে ইবনে সিনা লাগবে, ইসলামী হাসপাতালের সাথে সম্পৃক্ত হওয়া লাগবে। এই দুটার মাধ্যমে আমরা এই দুটা বাস্তবায়ন করব। আর সর্বোপরি বৈষম্যের ব্যাপারে কথা, আসলে বৈষম্য বলতে চিহ্নিত করতে হবে আমরা কোথায় বৈষম্য। আমরা একটা জায়গায় বৈষম্য তো শুধু বড়াইগ্রাম না, টোটাল আসনটাই আমরা বৈষম্যের শিকারে আছি। কোথায় সেটা? সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে। একটা এক্সাম্পল, পুলিশ প্রশাসনে তোমরা আমাদের আশেপাশে যত থানায় যাবা, পাবনা সিরাজগঞ্জের পুলিশ কিন্তু আছে, কিন্তু দুর্ভাগ্য আশেপাশে যাও কোথাও সহজে নাটোরের পুলিশ পাওয়া যায় না। কারণটা কি? এখানে একটা বৈষম্যের শিকারে আছি। কোটা ভিত্তিক নিয়োগের ক্ষেত্রে আমরা যে কোটা পাই তার চেয়ে অনেক বেশি কোটা হলো অন্যান্য জেলার।
আমরা মনে করি জাতীয় পর্যায় থেকে এখানে একটা বৈষম্য আমাদের সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যদি থাকে আইডেন্টিফাই করে সেখানে আমাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে জাতীয় পর্যায় থেকে। তাতে হবে কি, আমাদের মেধাবী ছাত্রদের কর্মসংস্থানের সৃষ্টি হবে এবং আমরা ওই কোটার মাধ্যমে আমাদের মেধাবী ছাত্ররা চাকরি পাবে। আমার বিশ্বাস যে এটা একটা বিষয়, সেটা আছে। দ্বিতীয়ত হলো যে আমাদের 2 উপজেলার অতীতে কি হয়েছে না হয়েছে আমার দেখার নেই। রাস্তাঘাটের অবকাঠামো দুর্যোগপূর্ণ। আমরা চামটা একটা জানাজায় গেছি, দৃশ্য আছে ভয়ঙ্কর। আমাদের ওপার এই জোয়ার ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, নগর ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটা ইউনিয়নের এবং গুরুদাসপুরের অনেক প্রত্যন্ত অঞ্চলে হাঁটতে গিয়ে চলতে গিয়ে যেটা দেখছি, এখনো অনেক জনগুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে কাঁচা। জীবনযাত্রার উন্নত হওয়ার ক্ষেত্রে যাতায়াত ব্যবস্থা একটা ফ্যাক্ট। আমি মনে করি 54 বছরের নেতৃত্বকে আমি সম্মান জানিয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমি বলতে চাই যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এই 5 তারিখের পরে চলাফেরা উঠা বসা যতটুকু বুঝেছি, একজন এমপি যদি মনে করেন যে প্ল্যান করে তার নির্বাচিত এরিয়ার মধ্যে সকল জনগুরুত্বপূর্ণ রাস্তাকে পাকা করবে 5 বছরে, এটা সম্ভব, অসম্ভব কিছু না। যদি তাই না হবে তাহলে বাগাতিপাড়ায় পাকা হচ্ছে কেন, লালপুরে পাকা হচ্ছে কেমনে, সদরে পাকা হচ্ছে কেমনে? যদি ওখানে পাকা হয়ে থাকে তাহলে আমাদের রাস্তা কাঁচা থাকবে কেন? আমার বিশ্বাস যে আমরা এটা পারবো। অতএব যদি আল্লাহ চায় নির্বাচিত যদি হতে পারি, তাহলে আমি ইতিপূর্বে বলেছি আইডিভুক্ত কোনো রাস্তা আল্লাহ চায় তো কাঁচা রাখবো না ইনশাল্লাহ। এবং সেক্ষেত্রে আর উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য রাখবো না, বৈষম্য থাকবে না। আমি আমার বক্তব্যে বলেছি বিগত কি হলো না হলো দেখার নেই। 100% যা সরকারি বরাদ্দ হবে, আমি গুরুদাসপুর এবং বড়াইগ্রামকে আমার দেহের ডান চোখ এবং বাম চোখের সাথে তুলনা করেছি। একই প্যারালাল বৈষম্যহীন ভাবে সুন্দর নিয়মে একদম ইনসাফের ভিত্তিতে বন্টন করে 2 উপজেলার উন্নয়নের অবকাঠামো আমি তৈরি করব। বিগত কি হলো না হলো দেখার নাই। এখন বৈষম্য দূর করার ক্ষেত্রে তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের যেহেতু আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্য থাকবে না, সেহেতু তোমাদের আকাঙ্ক্ষা পূরণে যদি নির্বাচিত হই সেক্ষেত্রে ভূমিকা রাখবো এবং তোমাদের সাথে নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। জি, আমরা লম্বা সময় একটা সুন্দর অনুষ্ঠান উপভোগ করলাম। ইনশাল্লাহ আগামীতেও এরকম জবাবদিহিতামূলক ব্যবস্থা থাকবে। প্রার্থীকে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আপনারা পাশে পাবেন, আপনারা ডাকলেই তাকে পাশে পাবেন। আপনাদের সাথেই তিনি মিশে আছেন, আপনাদেরই সন্তান, সেই আশা ব্যক্ত করে আরেকটু যদি আমার এর বাইরে আর কারো কোনো নরমালি কথা জয়, আচ্ছা জয় একটা প্রশ্ন। জি, এ পর্যায়ে মোহাম্মদ জয় প্রশ্ন করবেন। অনেক সময় হয়ে গেছে, আমি এতটুকু বলি, আমি সমাপনের মাধ্যমে শুধু জয়টা দিয়ে শেষ করি।